গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়ালের দ্বিতীয় পর্ব। শফিক কাঁথার নিচে ঢুকে বাক্যালাপে রীতি করল। সেই রাতে তার ভালো ঘুম হলো। ঘুম ভাঙল লোকজনের হইচই চিৎকারের শব্দে। তার বাবার মৃতদেহ কাঠের পুলের নিচে পাওয়া গেছে। তার হাতে চটের ব্যাগ, ব্যাগে একটা শাড়ি, নিশ্চয়ই তার স্ত্রীর জন্য কেনা, আর একটা হারমোনিকা। হারমোনিকা তিনি কেন কিনেছিলেন, কার জন্য কিনেছিলেন, এই রহস্য ভেদ হয়নি। শফিকের বাবা হারমোনিকা কেনার মানুষ না, তিনি মাওলানা মানুষ। কিছু রহস্য মানুষ মৃত্যুর সঙ্গে নিয়ে চলে যায়, সেই সব রহস্যের কখনোই কোনো কিনারা হয় না। হারমোনিকা শফিকের কাছে আছে, কখনোই বাদ্যযন্ত্রে ফু দেওয়া হয়নি। শফিক ঠিক করে রেখেছে, তার জীবনে যদি কখনো গাঢ় আনন্দের ব্যাপার ঘটে তাহলে সে হারমোনিকায় ফু দেবে। রাত অনেক হয়েছে, অবন্তী ঘুমাতে গেছে। রহিমা অবন্তীর ঘরের মেঝেতে বিছানা করছে। অবন্তী একা ঘুমাতে চায়, সরফরাজ খানের কারণে তা সম্ভব হচ্ছে না। রহিমার নানান সমস্যা আছে। সে ঘুমের মধ্যে কথা বলে, হঠাৎ হঠাৎ বিকট শব্দে তার নাক ডাকে। তার চেয়েও বড় সমস্যা হলো, মাঝে মাঝে রহিমা জেগে বসে থাকে। তাকে দেখে তখন মনে হয় সে কাউকে চিনতে পারছে না। এই সময় সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। রহিমা বলল, পান খাইবেন আফা? অবন্তী বলল, না। রহিমা বলল, জর্দা দিয়ে পান খাইলে মেয়ে ছেলের শরীরে সুঘ্রাণ হয়। অবন্তী বলল, জর্দা খেয়ে শরীরে সুঘ্রাণ করার কিছু নাই, গায়ে পারফিউম দিলেই হয়। রহিমা হাই তুলতে তুলতে বলল, আমি খোয়াবে একটা জিনিস পাইছি, বলবো? না, কথা বলা বলি বন্ধ, এখন ঘুম। রহিমা বলল, খোয়াবে পাইছি মাস্টার সাহেবের সাথে আপনার শাদী হবে। অবন্তী কঠিন গলায় বলল, আমি আর একটা কথাও শুনব না। রহিমা বলল, আমি নিজের মনে কথা বলি, শুনলে শুনবেন, না শুনলে নাই। আপনার আর মাস্টার সাহেবের বিবাহ হবে গোপনে, আপনার দাদাজানের অমতে। মামলা মোকদ্দমা হবে, শেষমেশ মিটমাট হবে। আমি খোয়াবে পাইছি, আমার খোয়াব বড়ই কঠিন। একবার কি হয়েছে শোনেন, খোয়াবে পাইলাম। রহিমা কথা বলেই যাচ্ছে। অবন্তী দুই হাতে কান চেপে ধরে মনে মনে গান করছে। আমার এই হেসে যাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে সুমন্দ। মনে মনে গান করলে বাইরের কোনো শব্দ কানে ঢোকে না, এই আবিষ্কার অবন্তীর নিজের। রাধানাথবাবুর বয়স 65। তার মাথাভর্তি ধবধবে সাদা চুলের দিকে তাকালেই শুধু বয়স বোঝা যায়। চুলে কলপ করা হলে বয়স 30-এর কোঠায় নেমে আসত। সবল সুঠাম বেটেকাঠো মানুষ। চোখ বড় বড় বলে মনে হয় তিনি সারাক্ষণ বিস্মিত হয়ে আছেন। তার গাত্রবর্ণ অস্বাভাবিক গৌর। তার মাসি বলতেন, আমার রাধুর গা থেকে আলো বের হয়, রাতের বেলা এই আলোতে তুলসীদাসের রামায়ণ পড়া যায়। চিরকুমার এই মানুষটি নীলক্ষেতের একটা দোতলা বাড়ির চিলেকোঠায় থাকেন। একতলায় তার প্রেস, প্রেসের নাম আদর্শ লিপি। প্রেসের সঙ্গে জিঙ্ক ব্লকের একটা ছোট্ট কারখানাও আছে। প্রেসের লোকজন তাকে ডাকেন সাধু বাবা। সাধু বাবা ডাকার যৌক্তিক কারণ আছে। তার আচার আচরণ, জীবনযাপন সাধুসন্তদের মতো। বাড়ির চিলেকোঠায় তার প্রার্থনার ব্যবস্থা। পশমের আসনে বসে চোখ বন্ধ করে তিনি প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনায় বসেন। তার সামনে থাকে ভূষা কালির একটা বাঁধানো পায়ের ছাপ। এই পায়ের ছাপে বুড়ো আঙ্গুল নেই। এই ছাপটা কার পায়ের তা তিনি কখনো কাউকে এখনো বলেননি। প্রার্থনার সময় পায়ের ছাপের সামনে রেড়ির তেলের প্রদীপ জ্বলে, ধূপ পোড়ানো হয়। কোনো কোনো দিন প্রার্থনা দ্রুত শেষ হয়, আবার দীর্ঘ সময় নিয়েও প্রার্থনা চলে। সারা রাত প্রার্থনা চলেছে এমন নজিরও আছে। সাধু বাবা রাধানাথ সূচিবায়ুগ্রস্ত না, কিন্তু তিনি মানুষের স্পর্শ বাঁচিয়ে চলেন। তার পরিচিত সবাই বিষয়টি জানে বলে খুব সাবধানে থাকে। দৈবাত কারো গায়ের সঙ্গে গা লেগে গেলে তিনি তৎক্ষণাৎ স্নান করেন। স্নানের পর ভেজা কাপড় বদলান না, ভেজা কাপড় গায়ে শুকান। তিনি নিরামিষাশী এবং একাহারী। সূর্য ডোবার আগে আগে খাবার খান, তবে সারাদিনই ঘন ঘন চা খান, লেবুর শরবত খান। বেদানা তার প্রিয় ফল। পাথরের বাটিতে সবসময়ই দানা ছড়ানো বেদানা থাকে। রাধানাথবাবুর সামনে দৈনিক ইত্তেফাক হাতে শফিক বসে আছে।
সে এই বাড়ির প্রতিদিন সকাল 9টার মধ্যে এসে পড়ে। তার দুটি দায়িত্বের একটি রাধানাথ বাবুকে খবরের কাগজ পড়ে শোনানো এবং অন্যটি হলো তার ডিকটেশন নেওয়া। কিছুদিন হলো রাধানাথ বাবুর চোখের সমস্যা হচ্ছে। পড়তে গেলে বা লিখতে গেলে চোখ কড়কড় করে, চোখ দিয়ে পানি পড়ে। তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার বলেছে চোখের পাতায় খুশকি হয়েছে। চিরকাল তিনি জেনেছেন খুশকি মাথায় হয়, খুশকি যে চোখের পাতায় হয় তা তার জানা ছিল না। জগতের কত কিছুই যে জানেন না তা ভেবে সেদিন তিনি বিস্মিত হয়েছিলেন। শফিক বলল, আগে কি হেডলাইনগুলো পড়ব? রাধানাথ বললেন, পত্রিকায় সবচেয়ে ভালো খবর আজ কী ছাপা হয়েছে সেটা পড়ো। এরপর পড়বে সবচেয়ে খারাপ খবর। ভালো ও মন্দে কাটাকাটি হয়ে যাবে। শফিক বলল, ভালো খবর তেমন কিছু পাচ্ছি না। রাধানাথ বললেন, একটা জাতীয় দৈনিকে ভালো কোনো খবর ছাপা হবে না তা হয় না। ভালো মতো খুঁজে দেখো, নিশ্চয়ই কিছু না কিছু আছে। রিকশাওয়ালার সততা, মানিব্যাগ কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছে টাইপ কিছু থাকার কথা। শফিক বলল, একটা পেয়েছি। লবণের দাম কিছু কমেছে। আগে ছিল 60 টাকা কেজি, এখন হয়েছে 50 টাকা কেজি। সরকার স্থলপথে ইন্ডিয়া থেকে লবণ আমদানির নির্দেশ দিয়েছেন। রাধানাথ বিরক্ত গলায় বললেন, তুমি তো খুবই খারাপ একটা খবর পড়লে। কক্সবাজার ভর্তির সামুদ্রিক লবণ, অথচ লবণ আনতে হচ্ছে ইন্ডিয়া থেকে। হোয়াট এ শেম। এখন ভালো খবরটা পড়ো। শফিক বলল, দুটা 100 টাকার নোটের ছবি পাশাপাশি ছাপা হয়েছে। নোট দুইটার নম্বর 1। খবর বলছে বাংলাদেশের কারেন্সি ইন্ডিয়া ছেপে দেয়। ধারণা করা হচ্ছে তারা 2 সেট কারেন্সি ছাপে। 1 সেট বাংলাদেশকে দেয়, অন্য সেট তারা বাংলাদেশি পণ্য নেওয়ার জন্য ব্যবহার করে। রাধানাথ বললেন, এটা তো খুবই ভালো খবর। ভালো খবর? অবশ্যই ভালো খবর। বাংলাদেশ সরকার গা ঝাড়া দিয়ে উঠবে, ইন্ডিয়ার প্রতি নির্ভরতা কমাবে। শফিক বলল, আপনার যুক্তি অদ্ভুত, কিন্তু ভালো। রাধানাথ বললেন, যুক্তিবিদ্যা অতি দুর্বল বিদ্যা, সব দিকে এই বিদ্যা খাটানো যায়। যাই হোক, তুমি চলে যাও, আজ আমি ডিকটেশন দেব না। আপনার কি শরীর খারাপ? চোখের যন্ত্রণা বাড়ছে, মনে হয় অন্ধ হওয়ার পথে এগুচ্ছি। এটা ভালো। কিভাবে ভালো? জগতের রূপ দেখতে হয় চোখ বন্ধ করে। হাসন রাজা তাই বলেছেন, আখি মুঞ্জিয়া দেখো রূপ রে। জগতের রূপ দেখার জন্য তৈরি হচ্ছি, খারাপ কি? ড্রয়ারটা খোলো। শফিক ড্রয়ার খুলল। রাধানাথ ক্লান্ত গলায় বলল, তোমার 40 টাকা পাওনা হয়েছে, 50 টাকার নোটটা নিয়ে যাও, 10 টাকা পরে ফেরত দিও। টিসিবির একটা রসিদ আছে দেখো, রসিদে হয় শার্টের জন্য 2.5 গজ কাপড় দেবে, নয়তো প্যান্ট পিস দেবে। রসিদ দেখিয়ে তোমার যেটা প্রয়োজন নিয়ে নিও। এখন বলো, মানুষের সবচেয়ে কঠিন অভাব কোনটা? খাদ্যের অভাব। হয় নাই। বস্ত্রের অভাব। ক্ষুধার্ত অবস্থায় তুমি পথে বের হতে পারবে, ভিক্ষা চাইতে পারবে, নগ্ন অবস্থায় সেটা পারবে না। তোমাকে দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। শফিক বলল, আপনার চোখ দিয়ে পানি পড়ছে। রাধানাথ বললেন, দেখে কি মনে হচ্ছে না গভীর দুঃখে আমি কাঁদছি? মনে হচ্ছে। রাধানাথ আগ্রহের সঙ্গে বললেন, ধর্মপাশার একজন সাধুর নাম অশ্রু বাবা। তিনি ভক্তদের দেখলেই চোখের জল ফেলতেন। অশ্রু বাবার নামডাক শুনে একবার তাকে দেখতে গেলাম। তিনি 2 হাতে আমার ডান হাত জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি আবিষ্কার করলাম তার চোখের কোনো সমস্যার কারণে তিনি অশ্রু বর্ষণ করেন। ভক্তের দুঃখে আপ্লুত হয়ে বা তার প্রতি মমতাবশত অশ্রু বর্ষণ করেন না। তার হাতটা আমার দেখার শখ ছিল। আমি বললাম, বাবা আপনার হাতটা একটু দেখি, আমি একজন শখের হস্তরেখাবিদ। তিনি সঙ্গে সঙ্গে 2 হাত মুঠো করে চোখ মুখ শক্ত করে ফেললেন। অশ্রু বাবা এরকম কেন করলেন জানো? না, তিনি নিশ্চয়ই বড় কোনো পাপ করেছেন। তার ধারণা হয়েছিল আমি হাত দেখে সেটা ধরে ফেলব। শফিক বলল, আমি আমার হাতটা একদিন দেখে দেবেন। শফিক বলল, আপনি আমার হাতটা একদিন দেখে দেবেন না? রাধানাথ বললেন, না, হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে কর্মে। তোমার কর্ম তো আমি দেখছি। শফিক বলল, হাতের রেখা বিশ্বাস করেন না, তাহলে হাত দেখেন কেন? রাধানাথ বললেন, 5000 বছর ধরে মানুষ ভুলের পিছনে কেন ছুটছে, কেন এই বিদ্যার চর্চা এখনো হচ্ছে তা জানার জন্য। এখন তুমি বিদায় হও। আজ একদিনে অনেক কথা বলে ফেলেছি। আজকের কথা বলার কোটা শেষ। আজ আর কথা বলবো না। চোখ বন্ধ করে শুয়ে থাকব।
অতি ভুক্তিরতি বক্রী সদ্য প্রাণাপহারিণী। এর অর্থ অতিরিক্ত ভোজন এবং অতিরিক্ত বাচালতা সদ্য প্রাণনাশক। রাধানাথবাবু দরজা জানলা বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে পড়লেন। তিনি চিলেকোঠায় মেঝেতে পাতা শীতল পাটিতে ঘুমান। এই ঘরে কখনো না। এটা অতিথি অভ্যাগতদের অভ্যর্থনার ঘর। দেয়ালে যামিনী রায়ের দুটি দুর্লভ ছবি আছে। দুই ছবির মাঝখানে রামকিঙ্কর বেইজের ড্রয়িং। ছবিগুলো যত্নে আছে তা না, যামিনী রায়ের হুক খুলে গেছে বলে তিনি ফাঁস নেওয়ার মতো দেয়ালে ঝুলছেন। রাধানাথ সন্ধ্যা পর্যন্ত ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তাকে একটা প্রকাণ্ড কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গাছ ভর্তি বিষ পিঁপড়া, অর্ধেকটা লাল অর্ধেকটা কালো। বিষ পিঁপড়ারা তাকে কামড়াচ্ছে। হাত পা বাঁধা বলে তিনি গা থেকে পিঁপড়া তাড়াতে পারছেন না। আশেপাশে কেউ নেই যে তিনি সাহায্যের জন্য ডাকবেন। এই স্বপ্নটা তিনি এর আগেও কয়েকবার দেখেছেন। প্রতিবার স্বপ্নেই কিছু পার্থক্য থাকে, কিন্তু মূল বিষয় এক। তিনি গাছের সঙ্গে বাঁধা, পিঁপড়া তাকে কামড়াচ্ছে। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা কি আছে? কেউ তাকে কোনো বিষয়ে সাবধান করে দিতে চাচ্ছে? সেই কেউটা কে? বিশ্বব্রহ্মাণ্ডের আদিপিতা? সেই আদিপিতাকে কে সৃষ্টি করেছে? তিনি স্বয়ম্ভূ, নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। সেটা কি করে সম্ভব? রাধানাথ ভ্রু কুঁচকে বসে আছেন। আজ আর চিলেকোঠার প্রার্থনা ঘরে যাওয়া হবে না। ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে সন্দেহজনক কোনো চিন্তা মাথায় এলে তিনি অস্থির বোধ করেন। সেদিন আর তার প্রার্থনা ঘরে যাওয়া হলো না। 1-2 দিন সময় লাগে মন ঠিক করতে। মন ঠিক হওয়ার পর জীবনযাপন স্বাভাবিক হয়ে আসে। দরজা খুলে প্রেসের পিয়ন মাথা বের করল। তার চোখে ভয়। সাধু বাবার সঙ্গে কথা বলার প্রয়োজন পড়লে সে কোনো কারণ ছাড়াই ভয়ে অস্থির হয়ে পড়ে। কিছু বলবি ফণি? বাবু, চা দিব? না। আপনার কি শরীর খারাপ? না। আপনার কাছে একজন ভদ্রলোক আসছে। 1 ঘন্টার উপরে হইল বইসা আছেন। আপনার সঙ্গে নাকি বিশেষ প্রয়োজন। আমি কি বলবো? আপনি ঘুমে আছেন? আমি তো ঘুমাচ্ছি না। মিথ্যা বলবি কেন? ঘরে বাতি জ্বালা। ভদ্রলোককে এখানে নিয়ে আয়। বাবু, আপনাকে কি লেবুর শরবত বানায় দেব? আচ্ছা দে। ভদ্রলোকের পরনে পাজামা পাঞ্জাবি, পায়ে চপ্পল, অত্যন্ত সুপুরুষ। এই সন্ধ্যাবেলাতেও তার চোখে কালো চশমা। রাধানাথের বিছানার কাছে রাখা কাঠের চেয়ারে তিনি মোটামুটি শক্ত হয়ে বসে আছেন। চেয়ারের হাতলে হাত রাখা, সেই হাতও শক্ত। রাধানাথ বললেন, আমার কাছে কি প্রয়োজন? ভদ্রলোক ইতস্তত করে বললেন, শুনেছি আপনি খুব ভালো হাত দেখেন। আমি আপনাকে হাত দেখাতে এসেছি। রাধানাথ বললেন, আমি নিজের শখে মাঝে মধ্যে হাত দেখি, অন্যের শখে দেখি না। ভদ্রলোক ছোট্ট নিঃশ্বাস ফেললেন। রাধানাথ বললেন, হাত দেখার এই অপবিজ্ঞানে আমার কোনো আস্থা নেই। দুর্বল মানুষ এর পিছনে ছোটে। আপনি দুর্বল হবেন কেন? ভদ্রলোক বললেন, আমি আপনার জন্য সামান্য কিছু উপহার এনেছি। দার্জিলিংয়ের চায়ের 2টা প্যাকেট। আপনি উপহার গ্রহণ করলে আমি খুশি হব। রাধানাথ বললেন, আমি উপহার গ্রহণ করলাম, কিন্তু আপনার হাত দেখব না। প্রেসে ফণি বলে এক কর্মচারী আছে, তার কাছে চায়ের প্যাকেট দিয়ে যান। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। বিনীত গলায় বললেন, স্যার, তাহলে যাই। আপনাকে বিরক্ত করার জন্য লজ্জিত। রাধানাথ কিছুক্ষণ চুপ থেকে বললেন, বসুন, 2 হাত মেলুন। তার আগে আমার টেবিলের ড্রয়ারে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, সেটা আমাকে দিন। সন্ধেবেলা কেউ আমার কাছ থেকে মন খারাপ করে চলে যাবে তা হবে না। সন্ধ্যা হলো বিশ্বপিতার মহেন্দ্রক্ষণ। স্যার, আপনাকে ধন্যবাদ। ছাদ থেকে ঝুলন্ত 40 ওয়াট বাল্বের আলো রাধানাথের জন্য যথেষ্ট না। রাধানাথ ম্যাগনিফাইং গ্লাস হাতে ঝুঁকে আছেন। তার চোখও সমস্যা করছে। রুমালে বারবার চোখ মুছতে হচ্ছে। আপনার নাম কি? ভদ্রলোক নড়ে চড়ে বসলেন, জবাব দিলেন না। রাধানাথ বললেন, নাম বলতে কি সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে হবে না। নামে কিছু আসে যায় না, আসে যায় কর্মে। যীশুখ্রিস্টকে বিশুখ্রিস্ট ডাকলেও তার যিশুত্ব কিছুমাত্র কমবে না। আমার নাম ফরিদ। রাধানাথ ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আসল নাম গোপাল কর্নেল, তাই না? ফরিদ নামেও চলবে। আপনি সেনাবাহিনীতে আছেন? আপনার হাবভাব, চোখের কালো চশমায় এরকম মনে হচ্ছে।
আপনি সেনাবাহিনীতে আছেন এমন তথ্য হাতে লেখা নেই। অনুমানে বললাম। আমি সেনাবাহিনীতে ছিলাম, এখন নেই। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন? হুম। খেতাবধারী? হুম। কতক্ষণ আর হু হু করবেন? দুই একটা কথা বলুন শুনি। কী খেতাব পেয়েছেন? হাত দেখে মনে হচ্ছে বড় খেতাব। বীর উত্তম নাকি? হুম। আপনার অপঘাতে মৃত্যুর সম্ভাবনা প্রবল। ফাঁসিতে মৃত্যু। বিশেষ করে আর জানতে চাইলে কুষ্ঠি তৈরি করতে হবে। চা খাবেন? না। আপনি সাহসী, একরোখা, জেদি এবং নির্বোধ। আপনার সুবিধা হচ্ছে নিজের নির্বুদ্ধিতার বিষয়ে আপনি জানেন, অন্যরা জানে না। যদি সম্ভব হয় একটা রত্ন ধারণ করবেন। রত্নের নাম গোমেদ, ইংরেজিতে বলে গার্নেট। 10 রতির মতো হলেই চলবে। আপনার এখানে পাওয়া যায়? না, আমি রত্ন ব্যবসা করি না। রত্ন কোথায় পাওয়া যাবে? ঢাকায় পাবেন না, কলকাতা থেকে সংগ্রহ করলে ভালো হয়। রাধানাথের চোখের যন্ত্রণা হঠাৎ অনেকখানি বাড়ল। তিনি রুমালে চোখ ঢাকতে ঢাকতে বললেন, আপনি কি বিশেষ কিছু জানতে চান? যুবক ইতস্তত করে বললেন, মানুষের ভাগ্য কি পূর্ব নির্ধারিত? রাধানাথ বললেন, এই জটিল প্রশ্নের উত্তর আমার জানা নেই। আপনাদের ধর্মগ্রন্থ অনুসারে পূর্ব নির্ধারিত। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় নেকলেসের মতো ঝুলাইয়া দিয়েছি। ইহা আমার পক্ষে সম্ভব। আপনি কোরআন শরীফ পড়েছেন? অনুবাদ পড়েছি। আগন্তুক বলল, আপনার দেয়ালে অতি মূল্যবান কিছু ছবি দেখতে পাচ্ছি। রাধানাথ বললেন, এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন, আর সবই মূল্যহীন। আগন্তুক দার্শনিক কথাবার্তার দিকে না গিয়ে বলল, ছবিগুলো অযত্নে আছে, ধুলা মাকড়সার ঝুল। আমি কি আপনার প্রেসের ছেলে মণিকে বলে ঠিক করে দিয়ে যাব? না। আপনার কাছে নাম গোপন করেছিলাম বলে দুঃখিত। আমার নাম শরীফুল হক। আচ্ছা জনাব, যাই। ডাকনাম ডালিম? আমাকে ডালিম নামেই বেশিরভাগ চেনে। আপনি তাহলে ডালিম কুমার? যুবক জবাব দিলেন না। রাধানাথ কোনো কারণ ছাড়াই খানিকটা অস্থির বোধ করলেন। যুবক কি তার নিজের অস্থিরতা খানিকটা তাকে দিয়েছে? এই সম্ভাবনা আছে। মানুষ চুম্বকের মতো। একটা চুম্বক যেমন পাশের চুম্বককে প্রভাবিত করে, মানুষও করে। 15ই আগস্ট 1975, শুক্রবার। ভোরবেলা বাংলাদেশ বেতার থেকে ডালিমের কণ্ঠ শোনা গিয়েছিল। এই যুবক আনন্দের সঙ্গে ঘোষণা করেছিল, আমি মেজর ডালিম বলছি। স্বৈরাচারী মুজিব সরকারকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সারা দেশে মার্শাল ল জারি করা হলো। এই প্রসঙ্গ আপাতত থাক, যথাসময়ে বলা হবে। দুঃখ দিনের গাথা একসঙ্গে বলতে নেই, ধীরে ধীরে বলতে হয়। রাত 8টা। শফিক অবন্তীর পড়ার ঘরে বসে আছে। তাকে চা দেওয়া হয়েছে। সে চায়ের কাপে চুমুক দিচ্ছে। অবন্তী এখনও আসেনি। তার দাদা সরফরাজ খান একটা বই হাতে বেতের চেয়ারে বসে আছেন। শফিক কখনো তাকে অবন্তীর পড়ার ঘরে দেখেনি। সরফরাজ বললেন, মাস্টার, তোমার ছাত্রীর পড়াশোনা কেমন চলছে? শফিক বলল, ভালো। সরফরাজ বললেন, গৃহশিক্ষক বিশেষটাই আমার অপছন্দ। আইন করে গৃহশিক্ষকতা উঠিয়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কেন জানো? জি না। ছাত্রছাত্রীরা গৃহশিক্ষকের উপর নির্ভরশীল হয়ে পড়ে, নিজেরা কিছু বুঝতে চায় না, কষ্ট করতে চায় না। আমার কথায় যুক্তি আছে না? জি আছে। সরফরাজ বললেন, নৈতিকতার বিষয়ও আছে। ছাত্রীরা প্রেম শেখে গৃহশিক্ষকের কাছে। তোমাকে কিছু বলছি না, তুমি আবার কিছু মনে করো না। আমি ইন জেনারেল বলছি। গৃহশিক্ষক ও ছাত্রীর প্রেম কোথায় শুরু হয় জানো? শফিক অস্বস্তির সঙ্গে বলল, না। শুরু হয় টেবিলের তলায় পায়ে পায়ে ঠোকাঠুকি থেকে, তারপর বই লেনদেন, বইয়ের পাতার ভিতরে চিঠি। সরফরাজ হয়তো আরও কিছু বলতেন, তার আগেই অবন্তী ঢুকল। সে অবাক হয়ে বলল, দাদাজান, তুমি এখানে কেন? সরফরাজ বললেন, আমি এখানে থাকতে পারবো না? না, তুমি থাকবে তোমার ঘরে। মাস্টার তোকে কিভাবে পড়ায় দেখি। এক একজনের পড়ানোর টেকনিক এক এক রকম। শফিকের টেকনিকটা কি জানা দরকার। অবন্তী বলল, কোনো দরকার নেই। তাছাড়া আমি আজ পড়ব না, স্যারের সঙ্গে গল্প করব। গল্প করবি? সব দিন পড়তে ভালো লাগে না, তখন গল্প করতে হয়। সরফরাজ বললেন, কি গল্প করবি আমিও শুনি। শ্রোতা যত ভালো হয় গল্প তত জমে। অবন্তী বলল, দাদাজান, আমি এক একজনের সঙ্গে এক এক ধরনের গল্প করি।
তুমি ওঠো তো। সরফরাজ উঠে দাঁড়ালেন। অবন্তী বলল, যাওয়ার সময় দরজাটা ভিড়িয়ে দিয়ে যাবে এবং অবশ্যই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকবে না। সরফরাজ বিড়বিড় করে কিছু বললেন, পরিষ্কার বোঝা গেল না। অবন্তী শফিকের সামনে বসতে বসতে বলল, দাদাজানের স্বভাব মাছির মতো, খুব বিরক্ত করতে পারেন। শফিক জবাব দিল না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনায় সে বিব্রত বোধ করছে। সে তার 2 পা যথাসম্ভব ভিতরের দিকে টেনে বসেছে। মনে করার চেষ্টা করছে কখনো কি অবন্তীর পায়ের সঙ্গে তার পা লেগেছে। অবন্তী কালো রঙের চামড়ার ব্যাগ নিয়ে বসেছে। সে ব্যাগ খুলে পারফিউমের শিশি টেবিলে সাজাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে আছে শফিক। অবন্তী বলল, স্যার, এখানে 16টা শিশি আছে। আপনি প্রতিটি পারফিউমের গন্ধ শুঁকবেন, তারপর বলবেন সবচেয়ে সুন্দর গন্ধ কোনটা, সবচেয়ে কম ভালো গন্ধ কোনটার। শফিক বলল, আচ্ছা ঠিক আছে। অবন্তী বলল, আমার 16তম জন্মদিন উপলক্ষে আমার মা 16টা পারফিউম পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন কোনটার গন্ধ আমার সবচেয়ে ভালো লাগলো। শফিক বলল, উনি নিশ্চয়ই জানতে চাননি আমার কোনটা ভালো লাগলো। অবন্তী বলল, উনি জানতে চাননি, কিন্তু আমি জানতে চাচ্ছি। আচ্ছা স্যার, আপনি কি জার্মান ভাষা জানেন? শফিক বলল, বাংলা ভাষাই ঠিকমতো জানি না, জার্মান কিভাবে জানব? কেন বলো তো? অবন্তী বলল, আমি একটা লেখা লিখেছি, আমার অভিজ্ঞতা নিয়ে লেখা। আমি এই লেখাটা আমার মাকে পড়াতে চাই। মা স্প্যানিশ ও জার্মান ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। তিনি যখন আমাকে চিঠি লেখেন তখন সেই চিঠি কাউকে দিয়ে ইংরেজিতে অনুবাদ করিয়ে দেন। অবশ্য মূল চিঠি সবসময় সঙ্গে থাকে। শফিক বলল, আমার পরিচিত একজন আছেন, রাধানাথ। তিনি পৃথিবীর অনেক ভাষা জানেন, বিরাট পণ্ডিত মানুষ। তবে জার্মান ভাষা জানেন কি না আমার জানা নেই, আমি খোঁজ নেব। অবন্তী বলল, চুপ করে বসে থাকবেন না স্যার, গন্ধ পরীক্ষা শুরু করুন। ভালো কথা। আপনি কি বাসি পোলাও খান? আমার জন্মদিনে 1 গাদা খাবার রান্না করা হয়েছে, শুধু একজন গেস্ট এসেছে, আর কেউ আসেনি। আপনাকে কি টিফিন ক্যারিয়ারে করে কিছু খাবার দিয়ে দেব? শফিক বলল, দাও। একটা পেন্সিল দিতে পারবে? পারবো। পেন্সিল দিয়ে কী করবেন? শফিক ইতস্তত করে বলল, তোমার একটা ছবি আঁকবো, পেন্সিল পোর্ট্রেট। আপনি পোর্ট্রেট করতে পারেন? পারি। কোত্থেকে শিখেছেন? নিজে নিজেই শিখেছি। কিছু বিদ্যা আছে মানুষের ভিতরে থাকে, সে নিজেও তা জানে না। অবন্তী আগ্রহের নিয়ে পেন্সিলের সন্ধানে গেল। শফিক কাদেরের চায়ের দোকানে বসা। টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে শফিক চায়ের দোকানে এসেছে। দুজনেই আগ্রহ করে নিঃশব্দে খাচ্ছে। কালা পাহাড়কেও খাবার দেওয়া হয়েছে, সে পোলাও খাচ্ছে না, চোখ বন্ধ করে আরামে মাংসের হাড় চিবাচ্ছে। কাদের বলল, ভাইজান, আপনি আজীব মানুষ। শফিক বলল, আজীব কেন? খাবার নিয়ে আমার এইখানে চলে আসলেন। আমি আপনারে কে বলেন? কেউ না। ভাইজান, এত আরাম কইরা অনেক দিন খানা খাই না। আমি আপনারে দেশের বাড়িতে নিয়ে যাব। গ্রামের নাম তালতলি, কেন্দুয়া থানা। আমার স্ত্রী বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা সালন রান্ধে, এমন স্বাদের সালন বেহেশতেও নাই। আপনারে খাওয়াবো। আমার সাথে দেশের বাড়িতে যাবেন না? শফিক বলল, যাব। কাদের বলল, আপনার সঙ্গে আমি ভাই পাতাইলাম। আজ থেকে আপনি আমার ছোট ভাই। আমি খুবই গরিব মানুষ। ভাইয়ে ভাইয়ে আবার ধনী গরিব কি, ঠিক না ছোট ভাই? শফিক হাসল। সরফরাজ খান এক দৃষ্টিতে তার হাতের কাগজের দিকে তাকিয়ে আছেন। কাগজে পেন্সিলে এক পরী আঁকা হয়েছে। পরীর নাম অবন্তী। পেন্সিলে আঁকা একটা ছবি এত সুন্দর হয়? তাও সম্ভব? অবন্তীকে কি সুন্দর দেখাচ্ছে। দুষ্টুমি করে সে নিচের ঠোঁট সামান্য বাঁকা করে রেখেছে, তাও বোঝা যাচ্ছে। যে মাস্টার এত সুন্দর ছবি আঁকে সে শয়তানের ঘনিষ্ঠ স্বজন ছাড়া কিছু না। ছবি আঁকা বিদ্যা দিয়ে সে নিশ্চয়ই মেয়েদের ভুলায়, এটা বোঝাই যাচ্ছে। মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। যে ছবি ক্যামেরায় তোলা যায় সেই ছবি পেন্সিলে আঁকার কিছু নাই, বদের হাড্ডি। সরফরাজ খান সিদ্ধান্ত নিয়েছেন মাস্টারের চাকরি শেষ, পদপাত্র বিটায়। ছবিটাও নষ্ট করে ফেলতে হবে। অবন্তী তার দাদাজানের পাশে এসে দাঁড়ালো। সরফরাজ খান ছবি নামিয়ে রাখলেন। অবন্তী বলল, টাস্কি খেয়েছো দাদাজান? টাস্কি আবার কি? টাস্কি হচ্ছে কোনো একটা জিনিস দেখে ঘাবড়ে যাওয়া। তুমি কি ছবি দেখে টাস্কি খেয়েছো? টাস্কি খাওয়ার মতো কোনো ছবি না। দাদাজান, তুমি হিংসা করছো। আমি হিংসা করছি? গরুর নাদিকে আমি হিংসা করব?
গরুন্নাদি বলছো কেন? যে যা আমি তাকে তাই বলি। আমার স্যার গরুন্নাদি? ইয়েস। চিন্তা করে বলছো নাকি আমাকে রাগানোর জন্য বলছো? চিন্তা ভাবনা করেই বলছি। দাদাজান শোনো, আমি তোমার সঙ্গে বাস করব না। কোথায় যাবে? আমি আমার স্বামীর কাছে চলে যাব। কার কাছে চলে যাবি? স্বামীর কাছে, টু মাই বিলাভড হাজব্যান্ড। সরফরাজ খান কঠিন চোখে অবন্তীর দিকে তাকিয়ে আছেন। অবন্তীও তাকিয়ে আছে, তবে অবন্তীর মুখ হাসি হাসি। সরফরাজ উঠে দাঁড়ালেন। অবন্তী বলল, কোথায় যাচ্ছ? সরফরাজ বললেন, ঘুমাতে যাচ্ছি, আর কোথায় যাব? আমার ছবি সঙ্গে নিয়ে যাচ্ছ কেন? ছবি রেখে যাও। এই ছবি আমি বাঁধিয়ে আমার শোবার ঘরে রেখে দেব। সরফরাজ খান বিরক্ত গলায় বললেন, বাড়াবাড়ি করিস না, কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি করা ঠিক না। অবন্তী বলল, এই কথা তোমার জন্য প্রযোজ্য। তুমিও কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবে না। সরফরাজ বিছানায় শুয়েছেন, তার হাতে ইছামতি বই। বইটা পড়ে কোনো আরামই পাচ্ছেন না। জটিল ভাষা, অর্থহীন কথাবার্তা। তারপরেও বই শেষ করতে হবে। নিশ্চয়ই বইয়ের কোথাও না কোথায় বদ মাস্টার কোনো ইশারা দিয়েছে, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করেছে। সরফরাজ ইছামতি পড়েছেন। রাজারামের ভগ্নী তিনটির বয়স যথাক্রমে 30, 27 ও 25। তিলুর বয়স সবচেয়ে বেশি বটে, কিন্তু 3 ভগ্নীর মধ্যে সেই সবচেয়ে দেখতে ভালো। এমনকি তাকে সুন্দরী শ্রেণীর মধ্যে সহজেই ফেলা যায়। তিলুর মধ্যে পাকা সবরি কলার মতো একটু লালচে ছোপ থাকায় উনুনের তাতে কিংবা গরম রোদ্রে মুখ রাঙা হয়ে উঠলে বড় সুন্দর দেখায় ওকে। তন্নি, সুঠাম, সুকেশী, বড় বড় চোখ, চমৎকার হাসি। তিলুর দিকে একবার চাইলে হঠাৎ চোখ ফেরানো যায় না। সরফরাজ বই বন্ধ করলেন। মাস্টারের ব্যাপারটা এখন বোঝা যাচ্ছে না। অবন্তী হচ্ছে তার তিলু। আরও কিছু দূর এগুলোই ব্যাপারটা পরিষ্কার হবে। দেখা যাবে তিলু প্রেমে পড়েছে তার গৃহশিক্ষকের। এই গৃহশিক্ষক আবার পেন্সিল দিয়ে ছবি আঁকতে পারে। সরফরাজ মনে মনে বললেন, হারামজাদা। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। তুমি আমাকে চেনো না। আমি সরফরাজ খান। দাঁড়াও, তোমার শিক্ষা সফরের ব্যবস্থা করছি। বইটা আগে শেষ করি। সরফরাজ পাঠে মন দিলেন। তবে তিলু শান্ত পল্লী বালিকা, ওর চোখে যৌবন চঞ্চল কটাক্ষ নেই। বিয়ে হলে এতদিন ছেলে মেয়ের মা, 30 বছরের অর্ধপোড়া গিন্নি হয়ে যেত তিলু। বিয়ে না হওয়ার দরুন ওদের 3 বোনই মনে প্রাণে এখনও সরলা বালিকা। আদরে আবদারে, কথাবার্তার ধরন ধারণে সব রকমেই। দরজায় খটখট শব্দ হচ্ছে। হাতের বই নামিয়ে সরফরাজ বললেন, কে? অবন্তী বলল, তোমার জন্য পান আর চা নিয়ে এসেছি। সরফরাজ বললেন, ফরগেট ইট। অবন্তী বলল, দরজাটা খোলো, তোমার টেবিলে রেখে যাই, তারপর তুমি ফরগেট ইট করে ফেলবে। সরফরাজ দরজা খুললেন। অবন্তী পান আর চা নামিয়ে রেখে মিষ্টি করে হাসল। সরফরাজ বিরক্ত মুখে বললেন, হাসছিস কেন? হাসি বন্ধ। অবন্তী বলল, তোমার হাসতে ইচ্ছা না করলে হাসবে না, তবে আমার এই হেসে যাওয়াতেই আনন্দ। কি বললি? বললাম, আমার হেসে যাওয়াতেই আনন্দ। এর মানে কি? অবন্তী বলল, খুব সহজ মানে দাদাজান। কেউ হাসে আনন্দ পায়, কেউ কেঁদে আনন্দ পায়। আনন্দটাই প্রধান। হাসা বা কাঁদাটা কোনো ব্যাপার না। সরফরাজ বললেন, সারাক্ষণ এমন উদ্ভট কথা কেন বলিস? অবন্তী বলল, আমার এই উদ্ভট কথাতেই আনন্দ। রাগ করতে গিয়েও সরফরাজ খান রাগ করতে পারলেন না, হেসে ফেললেন। অবন্তী বলল, দাদাজান, তুমি যখন হাসো তখন তোমাকে কি সুন্দর যে লাগে, অথচ তুমি সারাক্ষণ মুখটাকে রামগরুরের ছানা করে রাখো। রামগরুরের ছানা আবার কি? অবন্তী বলল, যাদের হাসতে মানা তারাই রামগরুরের ছানা। দাদাজান, গুড নাইট, স্লিপ টাইট। আজকের পর্ব এখানেই শেষ। তৃতীয় পর্ব খুব দ্রুতই চলে আসবে। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর বেশি বেশি করে লাইক শেয়ার করুন।